ওপাশ থেকে অনুজের ভাড়া করা গুন্ডা এসব কথা বলতে শুরু করেছে দেখে আকাশ চুপচাপ কেবল ওদের কথা শুনতে থাকে আর বুঝতে পারে সৌমিতাকে অনুজি কোথাও খারাপ উদ্দেশ্যে পাঠিয়ে দিয়েছে। আকাশ সাথে সাথে ফোন কেটে দিয়ে ওর কনস্টেবলদেরকে ফোন করে জানায় ফোনের লোকেশন ট্র্যাক করে ক্রিমিনালদেরকে অ্যারেস্ট করার জন্য। আকাশ অনুজকে আইনের আওতায় আনতে চাইলেও আকাশের পরিবারের কেউ এই বিষয়টা মানতে পারছে না, কারণ কিছু সময় আগেও অনুজের প্রতি এই মানুষগুলোর অফুরন্ত ভালোবাসা আর সম্মান ছিল। হঠাৎ করে অনুজের এত বড় ক্ষতি তারা কিছুতেই মন থেকে মেনে নিতে পারছে না। বলা ভালো, তাদের কিছুতেই বিশ্বাস হচ্ছে না যে অনুজ কোনো খারাপ কাজ করতে পারে। চন্দ্রানী দেবী এবং অতীশবাবু দুজনেই আকাশকে উদ্দেশ্য করে বলে, ছোট খোকা, যদি অনুজ কোনো অন্যায় করেও থাকে তার জন্য তো তুই ওকে প্রচুর মেরেছিস, এবার ওকে ক্ষমা করে দে, আইনি ঝামেলায় জড়ানোর কোনো প্রয়োজন নেই। অঙ্কিতা অসহায়ের মতো স্তব্ধ হয়ে গেছে এই সমস্ত ঘটনা স্বচক্ষে দেখে। সেই মুহূর্তেই চন্দ্রানী দেবী এবং অতীশবাবুর জোড়াজড়িতে ওরা সকলেই সেখান থেকে বাড়িতে ফিরে আসে। সেই রাতেই আকাশ সাথে করে অনুজের ফোনটাও নিয়ে আসে, আরও জোরালো কোনো প্রমাণের আশায়। যদিও অনুজও তার সব অপরাধের সাক্ষী, ওই ফোনটাকে কিছুতেই আকাশের কাছে দিতে রাজি ছিল না। আকাশ এক প্রকার জোর করেই ফোনটা নিয়ে চলে আসে, আর অনুজেরও তখন আকাশের সাথে জোড়াজড়ি করার মতন কোনো ক্ষমতাই ছিল না। আর আকাশও বুঝে গিয়েছিল অনুজের সমস্ত কুকীর্তি ফাঁস করতে গেলে এই ফোনটাই একমাত্র অস্ত্র। কারণ অনুজ যে সৌমিতাকে বিক্রি করে দেওয়ার জন্য গুন্ডাদের সাথে পাঠিয়েছে, এই বিষয়টা বাড়ির আর কেউ না জানলেও আকাশ খুব ভালো করেই বুঝতে পেরেছে। আকাশ ধরেই নিয়েছে অনুজ আরও বড় কোনো অপরাধের সাথে যুক্ত, কিন্তু এই মুহূর্তে ওকে বাড়িতে ছেড়ে আসলেও কোনো অসুবিধা হবে বলে মনে হয় না, কারণ বেশ কিছুদিন অনুজ বিছানা থেকেই উঠতে পারবে বলেই মনে হচ্ছে না। তাই আকাশ বাবা মায়ের কথা শুনে কাউকে কিছু না বুঝতে দিয়েই বাড়িতে ফিরে আসে এবং বাড়ির লোককে আশ্বস্ত করে বলে ও খুব তাড়াতাড়ি সৌমিতাকে খুঁজে বের করবে। রাত প্রায় 11টা বেজে গেছে, কারো চোখেই ঘুম নেই। সকলেই ড্রয়িং রুমে বসে আছে নির্বাক হয়ে। হঠাৎই চন্দ্রানী দেবী কাঁদতে কাঁদতে বলেন, ছোট খোকা, তুই যে বললি বড় বৌমাকে খুঁজে আনবি, রাত 11টা বেজে গেল, এখনো তো মেয়েটা বাড়িতে ফিরলো না রে। অংশুটা মা মা করে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। কত সময় ওই বাচ্চাটাকে আর ভুলিয়ে রাখতে পারবো আমরা? ঘুম থেকে উঠলেই তো আবার ওর মাকে খুঁজতে শুরু করবে। মা, আমি তো তোমাদেরকে বারবার বলছি তোমরাও গিয়ে ঘুমিয়ে পড়ো। আমি হাত পা গুটিয়ে বসে নেই, ঘরে বসেই আমি চারিদিকে ট্র্যাকিং করছি। আমরা খুব তাড়াতাড়ি বড় বৌদিকে খুঁজে পাবো। তোমরা নিশ্চিন্তে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ো প্লিজ, এভাবে নিজেদের শরীর খারাপ করো না। অতীশবাবু বলেন, পরিবারের একটা মানুষ হঠাৎ করে নিখোঁজ হয়ে গেল, কেমন করে নিশ্চিন্তে ঘুমাবো বলতে পারিস ছোট খোকা? আমার যে কিছুই ভালো লাগছে না। কত আশা নিয়ে মেয়েটার বিয়ে দিয়েছিলাম, মেয়েটার সংসারটাও এভাবে ভেঙে যাবে এ তো কোনোদিনও ভাবতেও পারিনি। আবারও মেয়ের সংসার ভাঙার কথা উঠতেই চন্দ্রানী দেবী হাউমাউ করে কেঁদে ওঠে। আমার মেয়েটার এবার কি হবে? ওর জীবনটা শুরু হওয়ার আগে এভাবে শেষ হয়ে যাবে? ওই অনুজ যে এতটা খারাপ, এটা তো আমরা কখনো কল্পনাও করতে পারিনি। মা, আমাকে নিয়ে এত ভাবার কোনো দরকার নেই তোমাদের। বিয়ে দেওয়ার সময় বারবার তোমাদেরকে বলেছিলাম আমি এই বিয়ে করতে চাই না আমি, তোমরাই জোর করে আমার বিয়েটা দিয়েছিলে। অতীশবাবু বলে, বড় বৌমাই তো বললো অনুজের মতো ভালো ছেলে আর নাকি দ্বিতীয়টা খুঁজে পাবো না তোর জন্য। আমেরিকায় চাকরি করে, অত অবস্থাপন্ন ছেলে, আর আমরাও তো ভেবেছিলাম গ্রামের ছেলেরা সবসময় ভালোই হয়, ওর মধ্যে যে এত বড় একটা শয়তান লুকিয়ে আছে, কি করে বুঝবো মা? বলতে বলতে অতীশবাবু কান্নায় ভেঙে পড়েন। আচ্ছা ছোট খোকা, অনুজ যে বলছিল এই বাড়ির সমস্ত সম্পত্তি নাকি ওর নামে হয়ে গেছে, ও নাকি আমাদেরকে বাড়ি থেকে বের করে দেবে, হঠাৎ করে এসব কথা কেন বলছিল? বাবার কথা শুনে পাশ থেকে অর্ক বলে উঠল, বাবা, অনুজ আমাদেরকে ভয় দেখানোর জন্য এসব ফালতু কথা বলেছে। ওর কথাই তুমি বিশ্বাস করো না, আমাদেরকে টেনশনে ফেলার জন্য কেবল ফাঁকা আওয়াজ দিয়েছে মাত্র। আকাশ বলে, আমারও তাই মনে হয় দাদা ভাই। এই সম্পত্তি তো বাবা তোর নামে করে দিয়েছে, সেটা অনুজের নামে কি করে হবে?
তোর সম্পত্তি তুই না লিখে দেওয়া পর্যন্ত সেটা অন্য কারো নামে হতে পারে না, তাই না? আমার মনে হয় এইসব বিষয় নিয়ে আর চিন্তা না করে এখন তোমাদের সবার নিজেদের ঘরে গিয়ে শুয়ে পড়া উচিত। বাবা মা, তোমরা নিজেদের ঘরে চলে যাও, আমি এদিকটা সামলে নিতে পারবো। আর বড়দা ভাই, তুইও কোনো চিন্তা করিস না, বড় বৌদিকে আমরা খুব তাড়াতাড়ি খুঁজে বের করব। অনু, তুই আর মেঘলা নিজেদের ঘরে গিয়ে শুয়ে পড়। মেঘলা, রিয়ান ঘুম থেকে উঠে তোমাকে পাশে না পেলে কান্নাকাটি শুরু করবে। আকাশের কথা শুনে যে যার ঘরে চলে যায়। আকাশ ড্রয়িং রুমে বসে অনুজের সমস্ত কল ডিটেলস এবং সমস্ত ফোনের নাম্বারগুলো ট্র্যাকিং করতে থাকে। তখন প্রায় 11:15 বেজে গেছে। এমন সময় হঠাৎ কলিং বেলের আওয়াজ শুনতেই কিছুটা অবাক হয়ে দরজার কাছে এগিয়ে যায় আকাশ। দরজা খুলতেই হাউমাউ করে কাঁদতে কাঁদতে একজন এসে আকাশের পা জড়িয়ে ধরে। এলোমেলো চুল, অতিরিক্ত কান্নার ফলে চোখ মুখ লাল হয়ে গেছে। ভালো করে না দেখলে বোঝার উপায় নেই যে এটাই সৌমিতা, এই চৌধুরী বাড়ির বড় বউ। আকাশ সৌমিতাকে দোহাত দিয়ে ধরে তুলে বলে, বৌদি, কি হয়েছে? কোথায় ছিলে তুমি এত সময়? আমাদের লোক তোমাকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে। তুমি শান্ত হও, রিল্যাক্স হয়ে বসো, এসো আমার সাথে। সৌমিতা স্বাভাবিক অবস্থায় নেই বুঝতে পেরে আকাশ ওকে ধরে নিয়ে সোফায় বসায়। সৌমিতা কিছুতেই নিজেকে শান্ত করতে পারছে না, ও কেঁদেই চলেছে। সেজন্য আকাশও এই মুহূর্তে বাড়ির লোকজনদেরকে না ডেকে সৌমিতাকেই শান্ত করতে ব্যস্ত হয়ে গেছে। আকাশ, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি তোমার সাথে, এই পরিবারের লোকেদের সাথে যে অন্যায় করেছি তারই শাস্তি পাচ্ছি এখন। অন্যায়? কি অন্যায় করেছো তুমি? সৌমিতা আবারও কাঁদতে কাঁদতে আকাশের পা জড়িয়ে ধরে বলে, তুমি আমাকে আর এই গোটা পরিবারকে বাঁচাও আকাশ। আমার পাপের শাস্তি এই পরিবারের ওপর পড়তে দিও না। তোমার কথা আমি কিছুই বুঝতে পারছি না বড় বৌদি। তুমি এখানে বসো, আগে একটু জল খাও, তারপর আমি তোমার সব কথা শুনবো। আকাশ তাড়াতাড়ি এক গ্লাস জল এনে সৌমিতার সামনে ধরতেই সৌমিতা সেটা ঢকঢক করে খেয়ে ফেলে। বড় বৌদি, তুমি কোনো ভয় পেও না, আমাকে বলো সব কথা। কি হয়েছে? তুমি কি অন্যায়ের কথা বলছো? আর এখন কোথা থেকেই বা ফিরছো? আকাশ অনুজ আমাকে বিক্রি করে দিয়েছিল। দুটো গুন্ডা গাড়িতে করে নিয়ে যাওয়ার সময় মাঝ রাস্তায় আমি অজ্ঞান হয়ে যাওয়ার নাটক করি। তার কিছু সময় পর একজন গাড়ি থামিয়ে পাশের একটা দোকানে যায়। আমি অজ্ঞান হয়ে আছি ভেবে পাশের গুন্ডাটাও আমার দিকে অতটা লক্ষ্য না দিয়ে অন্য মনস্ক ছিল। সেই সুযোগে আমি ওদের গাড়ি থেকে অজ্ঞান হয়ে যাওয়ার স্প্রে ওই গুন্ডাটার মুখে দিয়ে দিই। ও অজ্ঞান হয়ে যাওয়ার সাথে সাথে আমি ওখান থেকে পালিয়ে আসি। বড় বৌদি, তুমি একবার যখন ওই গুন্ডাগুলোর কাছ থেকে পালিয়ে আসতে পেরেছো, তোমার আর কোনো ভয় নেই। ভয় আছে আকাশ, আমি তোমাদের সবাইকে ঠকিয়ে একটা বড় অপরাধ করে ফেলেছি। এই বাড়ি ও সমস্ত সম্পত্তি আমি অনুজের নামে করে দিয়েছি। অনুজ এখন সব সময় আমাকে ব্ল্যাকমেল করছে, আমার সোনা দানা টাকা পয়সা সব কিছু নিয়ে নিয়েছে। কিন্তু তুমি কি করে এই সম্পত্তি অনুজের নামে করে দিতে পারো? আমি তোমার দাদাকে ঠকিয়ে এই সম্পত্তি ওর কাছ থেকে লিখিয়ে নিয়েছি, কারণ অনুজের সাথে আমার অবৈধ সম্পর্ক ছিল। ও আমাকে বলেছিল এই সম্পত্তি ওর নামে হয়ে যাওয়ার পর আমাকে বিয়ে করে নিয়ে আমেরিকায় চলে যাবে। সৌমিতার কথা শুনে আকাশ হতভম্ব হয়ে যায়, কারণ ও জানতো সৌমিতা নিচু মনের মেয়ে। তাই বলে ও যে এতটা নীচ সেটা আকাশ কল্পনাও করতে পারেনি। আমি জানি আকাশ, তুমি আমার কথা শুনে আশ্চর্য হচ্ছ। আমি সারা জীবনে অনেক পাপ করেছি, সেই পাপের ঘড়া পূর্ণ হয়েছে, এখন তার প্রায়শ্চিত্ত করার প্রয়োজন। তাই আমি তোমার কাছে সব সত্যি আজ বলে দিতে চাই, শুধু আমার দেওর হিসেবে নয়, একজন আইপিএস অফিসারের কাছে আমি আমার সমস্ত অপরাধ স্বীকার করছি। আইনত আমার যা কিছু শাস্তি হয় সব মাথা পেতে নিতে চাই আকাশ। আমি আজ স্যারেন্ডার করতে এসেছি তোমার কাছে। শুধু এটুকুই আমার অপরাধ নয়, আমি কোনোদিনও চাইনি তুমি সুখে সংসার করো, তোমার সন্তান হোক, তোমার সংসার হোক। সেই জন্যই সহেলিকে আমি ভুল বুঝিয়ে অনুজের হাতে তুলে দিয়েছিলাম। তোমার আর সহেলির সুখের সংসারটা ভেঙে দিয়েছিলাম। ভেবেছিলাম সহেলি তোমাদের সন্তান রিয়ানকেও সাথে করে নিয়ে চলে যাবে, তখন আর এই সম্পত্তির কোনো ভাগিদার থাকবে না। কিন্তু সহেলি রিয়ানকে রেখে যখন একাই চলে গেল, তখন আমার মাথায় আরও বেশি রাগ উঠে গেল। তোমাকে শুধু এই সংসারে রাখতে চেয়েছিলাম কারণ তুমি বড় চাকরি করো, মোটা অঙ্কের মাইনে পাও। তাই কখনোই চাইনি তুমি আমাদের থেকে চলে যাও। শুধু চেয়েছি তোমার জীবনে সংসার না হোক, সন্তান না আসুক। তারপর তুমি মেঘলাকে বিয়ে করার পর
তাকেও আমি নানাভাবে অপদস্থ করেছি সব সময়। সারাটা জীবন আমি কেবল পাপ করেছি আকাশ। বলতে বলতে আবারও কান্নায় ভেঙে পড়ে সৌমিতা। আকাশ স্তব্ধ হয়ে যায় সৌমিতার কথা শুনে। কিন্তু সৌমিতা যে নিজের করা অপরাধের জন্য অনুতপ্ত, ও যে অনুশোচনায় দগ্ধ হচ্ছে সেটা ওর কান্না দেখেই বোঝা যাচ্ছে। তাই হয়তো আজ আকাশের কাছে সারেন্ডার করতে এসেছে। কিন্তু বড় বৌদি, সহেলিকে তুমি কি করে এই বাড়ি থেকে বের করলে? সহেলির সঙ্গে মিশে আমি যেটুকু বুঝেছিলাম তাতে ওর মডেলিং বা অভিনয়ের দিকে যাওয়ার ঝোঁক ছিল। তাই সব সময় আমি ওর মাথায় ঢোকাতাম এভাবে সংসারে আবদ্ধ হয়ে ও যেন নিজের জীবনটা শেষ না করে, ও যেন স্বপ্ন পূরণের পথে এগিয়ে যায়। আমি ওকে সাহায্য করব। সহেলিও আমার কথা বিশ্বাস করেছিল। আমি সহেলিকে বলেছিলাম আমার একজন চেনা জানা বন্ধু আছে যে মডেলদেরকে নিয়ে কাজ করে। আমি বললে ও সহেলিকে এক কথায় মডেলিংয়ের জন্য কাজে নিয়ে নেবে। আমার কথা বিশ্বাস করে কাউকে কিছু না জানিয়েই আমার পাঠানো নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে গেছিল ও। সেখানে ওর জন্য অপেক্ষা করছিল অনুজ ওখান থেকে সহেলিকে নিয়ে ওকে মডেলিংয়ের জন্য সুযোগ করে দেওয়ার নাম করে মুম্বাইয়ের একটা বারে বিক্রি করে দিয়েছিল, যেখান থেকে চাইলেও আর সহজে বেরোনো যায় না। আর সেখানেই বর্তমানে সহেলি বার ডান্সারের কাজ করছে। ছি বড় বৌদি, তুমি এতটা নীচ! একটা মেয়ে হয়ে কি করে পারলে আর একটা মেয়ের এত বড় সর্বনাশ করতে? আমি অনেক বড় পাপ করেছি আকাশ। আমি জানি আমার অপরাধের কোনো ক্ষমা হয় না। যা শাস্তি আমার প্রাপ্য তুমি সেই সব শাস্তি আমাকে দিও। কিন্তু তুমি শুধু অনুজের হাত থেকে এই গোটা বাড়িটাকে আর এই মানুষগুলোকে বাঁচাও, আর সাথে সহেলিকেও ওই কারাগার থেকে বের করার চেষ্টা করো। আমি নিজে অনুজের বিরুদ্ধে সাক্ষী দেব। আর শুধু এটুকুই নয় আকাশ, আমি অঙ্কিতার জীবনটাও নষ্ট করে দিয়েছি। মানে কি করে তুমি অঙ্কিতার জীবন নষ্ট করেছো? বন্ধুরা, এই গল্পের পরবর্তী পর্ব আগামীকাল শেয়ার করা হবে। আর এই ভিডিওর প্রথম কমেন্টেও পরবর্তী পর্ব ও আগের পর্বের লিঙ্ক শেয়ার করা থাকবে, অবশ্যই দেখে নেবেন। আর আজকের পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। অসংখ্য ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।